আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্ড স্টেট আইটের 154তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মেহেদি হাসান। উনি বর্তমানে খুলনায় রয়েছেন, তবে ওনার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামে। ঘটনাটি ওনার এবং ওনার আপন ছোট ভাই মাহবুব, যার নাম, তার সাথে ঘটেছিল। ঘটনাটি যখন ঘটে তখন সাল 2007 কি 8 সাল, আর এটা ঘটেছিল বাহেরচর গ্রামে। ওনারা ওই সময় যেখানে থাকতেন ওখানে 3টা পরিবার ছিল। ওনার চাচা থাকতেন তার পরিবার নিয়ে, তারপর ওনার দাদা দাদি থাকতেন এবং ওনারা থাকতেন। এখন ওনারা তো 2 ভাই, মা বাবা, এক রুমে ওনাদেরকে থাকতে হতো, যার কারণে খুবই কষ্ট হয়ে যেত। শীতকালে খুব একটা কষ্ট না হলেও গরমকালে খুবই কষ্ট হয়ে যেত। খাটটাও ছিল ছোট, চাইলেই এক খাটে 4 জন ঘুমানো যায় না। তো এভাবেই কষ্ট করে চলছিল। উনি অবশ্য ওনার বাবাকে বলেছিলেন যে বাবা, ঘরটাকে একটু বড় করো না, কিন্তু ওনার বাবা সেটা ওই সময় করতে পারেন নাই। কারণ হচ্ছে একটি ঘর ভেঙে যদি বড় করতে হয় তাহলে তো বেশ টাকা পয়সারও প্রয়োজন হয়। ওই সময় ওনার হাতে এত টাকা পয়সা ছিল না, যার কারণে ওই ঘরটা ভেঙে বড় করবেন, আবাসন সংকটটা সাময়িকভাবে লাঘব করবেন, এই অবস্থা আসলে ছিল না। এদিকে ওনাদেরই পাশের বাড়ি, যেটাকে খা বাড়ি বলা হয়, গ্রামে অনেক ধরনের বাড়ি থাকে না, হাজি বাড়ি, হাওলাদার বাড়ি, বড় বাড়ি, মোল্লা বাড়ি, খা বাড়ি, খন্দকার বাড়ি, তো ওইটা খা বাড়ি নামে পরিচিত ছিল। তো খা বাড়িতে একজন দাদি থাকতেন। ওনার অবশ্য একটাই নাতি। তো ওনার মেয়ের যেই বাড়িটা, মানে ওনার মেয়ে যে শ্বশুর বাড়িতে থাকতেন, সেটা আবার ওনার বাড়ি থেকে কাছাকাছি। ওনার মেয়ে, তারপর নাতি প্রায় সময় এসে সময় কাটাতেন এখানে। সকালে আসতেন, সন্ধ্যার পরে যেতেন, এইভাবে কাছাকাছি। তো এখন রাতের বেলা অধিকাংশ সময় ওই দাদি একাই থাকতেন। কারণ হচ্ছে ওনার হাজব্যান্ড মানে দাদা আরও 20 বছর আগে মারা গেছেন। দাদিও বয়সের ভারে, তার অবস্থাও খারাপ। তো দাদি যখন দেখলেন এই যে মেহেদি হাসান ভাই আর তার ছোট ভাই মাহবুব, এই 2 জন বেশ কষ্ট করছেন, তখন এই মেহেদি ভাইয়ের বাবাকে ওই দাদি বলেন, তোমার ছেলে দুটোকে রাতের বেলা আমার বাসায় পাঠাই দিও, ওরা এখানে থাকবে, আমার এখানে থাকার লোকজন নাই, ওরা এখানে থাকলে ওদের কষ্টও হবে না, ওরা নিরিবিলি রাতের বেলা একটু লেখাপড়াও করলো, ঘুমালো, আর সারাদিন তোমার ওখানেই থাকলো। তো প্রথম দিকে আসলে মেহেদি হাসান ভাইয়ের বাবা এটাতে রাজি হন নাই, সেটা কেমন দেখা যায়। এরপর অবশ্য উনি রাজি হয়েছিলেন, ছেলে দুটো কষ্ট পায়, থাক না, সমস্যা কি। আর উনিও বৃদ্ধা মানুষ, উনি রাতের বেলা যদি একটু শান্তি বোধ করেন যে না আমার বাড়িতে 2টা ছেলে আছে, এতে করে উনি একটু সাহস পাবেন। তো ওই চিন্তা থেকে মূলত ওনার বাবাও রাজি হয়ে যান। তো এখানে ওনারা ছোট 2 ভাই থাকা শুরু করেন। তবে ওই সময়টা আবার শীতকাল ছিল, শীতকালেই মূলত ওনারা থাকা শুরু করেছিলেন। তো যাই হোক, এই যেই দাদির হাজব্যান্ড যখন মারা যান 20 বছর আগে, তো তার কবরটা কিন্তু এই বাড়ির পাশেই দেওয়া হয়েছিল। আর তার বাড়িটা এমন একটা জায়গায়, মানে এমন একটা পজিশনে, আশেপাশে অন্য কোনো ঘর বাড়িও নাই, আর চারদিকে বাঁশঝাড়ে ঘেরা। তো এইভাবেই চলছিল। আর কবরটা যেখানে, মানে দাদার কবরটা যেখানে, তার চারপাশেও বাঁশঝাড়, আবার পাশে একটা বিশাল পুকুর। আর ওই পুকুরে নর্মালি মাছ ছাড়া হতো না। বন্যার সময় বা পানি বেড়ে গেলে ওই পুকুরটা এমনিতেই প্লাবিত হতো, তখন ওই পুকুরে অনেক মাছ আসতো। সেই মাছই সারা বছর ধরে তারা খেতে পারতো, মানে ওই বাড়ির লোক। মূলত ঘটনাটা ওই বাড়িকে কেন্দ্র করে। তো চলুন মূল ঘটনায় ঢুকে যাই। তো ওই দাদির একটা নাতি ছিল যার নাম ছিল তামজিদ। ওই সময় তার বয়স ছিল মোটামুটি একটু বড় বলতে ক্লাস 3-4-এ পড়ে বা এই টাইপের কিছু আর কি, যেটা মূলত ওনার ছোটো ভাই মাহবুব যে আছে তার সমবয়সী বা এরকম কিছু। তখন হয় কি, এই যে তামজিদ যে ছেলেটা, এর সাথে মাহবুবের ভালো একটা সম্পর্ক হয়ে যায়। মাঝে মাঝে সে বেড়াতে আসে, দাদির কাছে আসে, নানির, তার তো নানি হয় আর কি, নানির কাছে আসে। তো এভাবে খেলাধুলা করে, ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তারা সকালে আসে, আবার সন্ধ্যার আগে বা পরে চলে যায়। তো ঘটনাটা যেদিন হয়, যে রাত্রে হয় আর কি, ওই
দিনের বেলাতেও, মানে ওই দিন দিনের বেলাতেও ওই তামজিদ ছেলেটা এসেছিল, এই মাহবুবের সাথে খেলাধুলা করেছে। এরপর সন্ধ্যার পরে তারা চলে যায়, তার মায়ের সাথে সে চলে যায়। এই যে মেহেদী হাসান ভাই এবং তার আরেক ভাই মাহবুব, এরা দুজনেই কিন্তু ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত। 5 ওয়াক্ত নামাজই পড়তেন, এমনকি ফজরের নামাজটাও মসজিদে গিয়ে আদায় করতেন। তো হয় কি, ওই রাতের বেলাতে ওনার কাছে, তার ছোট ভাইয়ের কাছে মনে হয় সে একটু অসুস্থতা বোধ করছেন। এমনিতে তো সাধারণত রাতের খাবার খেয়ে ওই বাড়িতে আসতেন তারা দুজন। সন্ধ্যার পর তার ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছে, তখন মেহেদী হাসান ভাইয়ের বাবা এই মাহবুবকে একটু ওষুধ খাইয়ে দেওয়ার পর সে একটু সুস্থতা বোধ করে। এরপর যখন রাত হয়ে যায় তখন মনে হলো ঠিক আছে আমরা যাই, ওই বাড়িতে চলে যাই, কাছাকাছি তো, সমস্যা তো নাই। তো যেই ঘরটাতে ওনারা ঘুমান, তো গ্রামের ভাষায় ওই ধরনের ঘরগুলোকে হাইতনা বলা হয়। এখন হাইতনা শব্দের অর্থকে এটা আমি বলতে পারবো না, হয়তো বা যারা ওই লোকালি আছেন, যারা এই শব্দটার সাথে পরিচিত তারা বলতে পারবেন। তো ওনারা তো ওই বাড়িতে গিয়েছেন, যাওয়ার পর রাত 10টার ভিতরে ঘুমিয়ে পড়ছেন। শীতকাল তো, বেশি রাত জাগার আসলে অবকাশ ছিল না। তো রাত তখন 11:30টার মতো বাজে। হঠাৎ করে এই মেহেদী হাসান ভাইয়ের ছোট ভাই মাহবুব মেহেদী হাসান ভাইকে ডাক দিয়েছে, বলছে যে ভাইয়া, খাটের পাশে সোফাতে এই তামজিদ বসে আছে, আমাকে ডাকতেছে। মেহেদী হাসান ভাই শুনে তো অবাক, আরে তামজিদ কোত্থেকে আসবে, সে তো সন্ধ্যার সময় চলে গেছে তার মায়ের সাথে, এখন কোত্থেকে আসবে? তখন উনি ঘরের ভিতরে যে ডিম লাইটটা ছিল ওই হালকা আলোতে দেখছেন যে কই কিছুই তো নাই। মেহেদী হাসান ভাই মনে করছেন তার ছোট ভাই মাহবুব সারাদিন অসুস্থ ছিল, মানে একটু জ্বর ভাব ছিল, হতে পারে যে এখন একটু উল্টাপাল্টা দেখতেছে কিছু একটা। এরকম হয় না, মানুষ জ্বর থাকলে কিন্তু ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, আবল তাবল কথা বলতে থাকে। তো হয়তো এরকমটাই বলছে। সে বারবার বলছে ভাইয়া তামজিদ বসে আমাকে ডাকতেছে। তো মেহেদী হাসান ভাই বিরক্ত হয়ে বলতেছে, আরে ধুর, কি দেখিস না দেখিস, ঘুমা। সে বারবার বলছে। তখন উনি বিরক্ত হয়ে বলতেছে যে আর একটা কথা বলবি না, ঘুমা। তখন এই মাহবুব ঘুমিয়ে যায়, উনিও ঘুমানোর চেষ্টা করেন। রাত তখন প্রায় 1:45টার মতো বাজে। হঠাৎ করে এই মাহবুব আবার মেহেদী হাসান ভাইকে ডাক দেয়, বলে যে ভাইয়া, এই দেখো সোফার উপর তামজিদ বসে আছে, আমাকে ডাকতেছে। এইবার তো মেহেদী হাসান ভাইয়ের রাগ হয়ে যায়, বলে যে এই তুই কি শুরু করলি, রাতে ঘুমাইতে দিবি না? যা গিয়ে লাইট জ্বালা, দেখি তো ওখানে কে আছে। তো এই মাহবুব যখন উঠে লাইট জ্বালাতে গেছে, তখন এই মেহেদী হাসান ভাই একটা দৃশ্য দেখতে পান। এই মাহবুব যেখানে শুয়েছিল ঠিক ওইখানে এই মাহবুবের পায়ের কাছে একটা কালো একটা ছায়ার মতো কিছু একটা যেন বসে আছে। তো উনি তেমন কিছু বুঝতে পারলেন না ঘটনাটা কি। উনি আবার চিন্তা করলেন এটা কি রে, এই চিন্তা করে ওনার পা দিয়ে ওই ছায়াটাকে একটু টাচ করার চেষ্টা করছেন, যেটা কি দেখি তো। কিন্তু দেখা গেল যে ওটা আসলে কিছুই না, ওই মনে হচ্ছে বাতাসের ভিতরে উনি ওনার পা চালাচ্ছেন। তখন মনে করলেন যে এটা হয়তো বা আমার চোখের ভুল। এদিকে সে যখন লাইট জ্বালিয়েছে, মানে মাহবুব যখন লাইট জ্বালিয়েছে, তখন দেখি কিছুই নেই, ছায়াটা কিচ্ছু নেই। তখন মাহবুবও যখন দেখলো যে তামজিদ নাই, আর মেহেদী হাসান ভাইও দেখলেন যে এখানে ছায়া যেটা মনে করছে সে তো কিছুই না, এটাও তার মনের ভুল বা চোখের ভুল, দৃষ্টিভ্রম হয়েছে রাতের বেলা। তা আবার লাইট নিভিয়ে দুজনই শুয়ে পড়েন। রাত তখন 2টোর কাছাকাছি বাজে। হঠাৎ করে এই মাহবুব বলে ওঠে, ও ভাই ওঠো, বাইরে কে যেন আজান দিচ্ছে, আর আজানটা মাইকে দিচ্ছে। তো এবার তো মেহেদী হাসান ভাইয়ের রাগ খুব হয়ে গেছে, কারণ 1 ঘন্টা পর সে বারবার ডাকতেছে এইটা ওইটা, যেটার কোনো অস্তিত্বই নেই। ওই সময় কিন্তু মেহেদী হাসান ভাইয়ের কাছে একটা বাটন ফোন থাকতো। উনি আবার ওইটাই দেখতেছেন যে রাত 1:45টার কাছাকাছি বাজে এরকম আর কি। তখন বলছে, এই তুই কিসের আজান শুনিস? শীতকালে ফজর আজান কয়টায় দেয় তার হিসাব আছে? এখন রাত 1:45টার কাছাকাছি বাজে, এখন আবার কিসের আজান শুনিস? কই আমি তো শুনতেছি না, ঘুমা, আর একবারও ডাক দিবি না। এরপর সে আবার ঘুমানোর চেষ্টা করে। এর কিছুক্ষণ পর আবার বলতেছে যে ভাইয়া, এবার বাইরে আজান দিচ্ছে।
বাইরে আজান দিচ্ছে মানে? বলে হ্যাঁ, খালি গলায় আজান দিচ্ছে। এখন তো মেহেদী হাসান ভাইয়ের রাগ তো আরও বেড়ে গেছে যে আমাকে ঘুমাইতেই দেবে না রাতের বেলা, কি সব উদ্ভট কথাবার্তা বলতেছে। তখন উনি বলে, যাই শোন, আমিও জেগে থাকি, তুইও জেগে থাক, ফজর আজান দিক, তারপর আমরা ঘুমাই, তারপর এই বারবার আমাকে ডাকিস না এইসব উল্টাপাল্টা কথা বলে। তো দুজন বেশ কিছুক্ষণ জেগে আছে। জেগে থাকতে থাকতে, শীতকাল তো আসলে কতক্ষণ জেগে থাকবে, আর গ্রাম এরিয়া, শীতটা একটু বেশিই পড়ে, চারদিকে গাছপালা রয়েছে, বাঁশঝাড় রয়েছে, কতক্ষণ আর চোখ খুলে থাকা যায়। কখন যে ঘুমিয়ে পড়ছেন ওরা নিজেও জানে না। তো লাইট কিন্তু জ্বালিয়ে রাখা, ওই অবস্থায় ওনারা ঘুমাই গেছেন। তখন হঠাৎ করে এইবার এই মেহেদী হাসান ভাই শুনছেন যে বাইরে থেকে কেউ আজান দিচ্ছে, আর আজানের শব্দটা অনেক ভয়ঙ্কর, অনেক মোটা গলায় আজান। আর আজানটা স্বাভাবিক আজান না, আজানে দেখা যাচ্ছে যে কিছু কিছু বাক্য দুইবার বলা হয়, কিন্তু না, একবার করে বলা হচ্ছে। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার না বলে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম একবার করে বলছে। উনিশশো তখন এরকম ভয়ঙ্কর আজান কে দিচ্ছে? উনি তখন ঘড়িতে দেখেন প্রায় 4টার কাছাকাছি বাজে। ঘড়িতে বলতে ওনার কাছে যে বাটন ফোনটা ছিল ওটাতে দেখছেন। এইবারের আজানের শব্দে উনিও তো খুব ভয় পেয়ে যান। দ্রুত লাইট বন্ধ করে লেপ মুড়ি দিয়ে উনি শুয়ে পড়েন। ওনার ছোট ভাই কিন্তু তখন ঘুমিয়ে গেছে, সে কিন্তু এটা শোনে নাই। একটা পর্যায়ে আজানটা শেষ হয়ে যায়, তো উনি ওনার ভাইকে জড়িয়ে ধরে তো ঘুমিয়ে আছেন। তখন বেশ খানিকটা সময় পার হয়ে যায়। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। শব্দটা ছিল খুবই ভয়ঙ্কর টাইপের একটা শব্দ। এই শব্দটা মনে হচ্ছে তার খুব কাছ থেকে আসছে, মনে হচ্ছে তার মাথার কাছ থেকে আসছে। উনি তখন লেপটা সরিয়ে তখন ওনার ছোট ভাই মাহবুবের দিকে তাকিয়েছেন। তখন দেখেন একটা কালো ছায়ার মতো, যেই জিনিসটা উনি ওই যে শুরুর দিকে দেখেছিলেন, এই জিনিসটা তার ছোট ভাইয়ের মাথার কাছে বসে আছে এবং খুব ভয়ঙ্কর কণ্ঠে বলতেছে, এই তাড়াতাড়ি ওঠ, নামাজে যাবি না? সেই কথাটা বলতেছে। আর মনে হচ্ছে যে এই মাহবুবের মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে দিচ্ছে, মেসেজের মতো করে, মানে মুছে মুছে দিচ্ছে, মেসেজ করে দিচ্ছে। এইটা দেখার সাথে সাথে এই মেহেদী হাসান ভাইয়ের তো সারা শরীর ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করে। এই জিনিসটার কণ্ঠ এতটাই মোটা ছিল যে যে কেউ শুনলেই, ওই কণ্ঠ শুনলেই মারা যাবে, এমন একটা অবস্থা। আর ওনারা তো ছোট মানুষ, ওনাদের কি অবস্থা হবে? তারপর আবার নিজের ঘরে না, আর একজনের ঘরে। উনি তো মনে মনে দোয়া দরুদ পড়ছেন, লেপের মধ্যে ঠকঠক করে কাঁপছেন। আর মেহেদী হাসান ভাই বুঝতে পেরেছিলেন যে তার ছোট ভাই জেগে আছে, কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এভাবে প্রায় 10 মিনিটের মতো কেটে যায়। একটা সময় মনে হলো যে এখন সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে না। এরপর উনি ওনার ভাইকে ডাক দিলেন। ওনার ভাই তখন ওনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন যে ভাইয়া, আমার আজকে মেরে ফেলবে রে, আমি আর বাঁচতে পারবো না। এদিকে সাহস তো রাখতেই হবে। ওনারা উঠে লাইট জ্বালিয়ে দিলেন এবং বললেন যে দাঁড়া, আজান একটু পরেই দেবে, আজানটা দিলে তখন আমরা বাইরে বের হব। এমন সময় মনে হচ্ছে চারপাশে ঝড়ের মতো অবস্থা শুরু হয়ে গেছে। শীতকালে কিন্তু ঝড় বাদল হয় না, কিন্তু মনে হচ্ছে তখন হঠাৎ করে ঝড় বাদল শুরু হয়ে গেছে। গাছপালাগুলো ওই টিনের চালের উপর মনে হচ্ছে আছড়ে পড়ছে, শো শো শব্দ হচ্ছে। আর ওনারা যেই ঘরটাতে থাকতেন, এই ঘরের যে বেড়া, এই বেড়াটা টিন বা এরকম জাতীয় কিছু দেওয়া ছিল আর কি। তো মনে হচ্ছে এই বেড়ার উপর জোরে জোরে থাবা দিচ্ছে। হাত দিয়ে যদি জোরে জোরে একটি বেড়ার উপরে থাপ্পড় দেওয়া যায় এরকম শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে। এর কিছুক্ষণ পরে আবার বাইরে থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আমি আবার আসবো রে, আবার আসবো, আবার আসবো। তখন কিন্তু তোর আর বাঁচতে পারবি না। এই কথা বলছে, আবার থাপ্পড়ও দিচ্ছে। একটা পর্যায়ে এই বাতাসের শব্দও থেমে যায়, শো শো শব্দ একদম নিস্তব্ধতায় রূপ লাভ করে, আর ওই থাপ্পড় দেওয়ার শব্দটাও আর আসে না। এর কিছুক্ষণ পরই আজান শুরু হয়ে যায়। তবে আজানটা আসলেই সেটা সত্যি আজান কিনা এই বিষয়টা তারা নিশ্চিত হতে চাচ্ছে। ওনাদের তো আসলে ভয়ে অবস্থা খারাপ, ছোট মানুষ দুইজন, চিৎকার চেঁচামেচি করার শক্তিও ওনারা হারিয়ে ফেলেছেন। তো ফজরের আজান কিন্তু সব মসজিদে একসাথে হয় না, যেমনটা জোহরের আজান 1:45 বা 1টার সময় সব মসজিদগুলোতে একসাথে হয়।
ফজরের আজান দেখা যায় একটু পর পর বিভিন্ন মসজিদগুলোতে হয়ে থাকে, কারণ ফজরের সময় মুয়াজ্জিন সাহেব কেউ হয়তো বা 10 মিনিট আগে ওঠেন, কেউ পরে ওঠেন, এই কারণে একটু আগে পিছে হয় আর কি সময়টা। তো এরকম কিছুক্ষণ পর পর বিভিন্ন মসজিদে আজান হচ্ছিলেন। তো ওনাদের বাসার কাছে আহলে হাদিসের একটা মসজিদ রয়েছে। তো মূলত ওই মসজিদের আজানটা যখন হয়েছে তখন নাকি আবার ওই ভয়ঙ্কর কণ্ঠটা শোনা যায়। মনে হয়েছিল তো থেমে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। ওই আজানটা যখন আবার শুরু হয়েছে তখন বলে ওঠে, আজকে যাচ্ছি রে, আবার আসবো, আবার আসবো। এরপরে থেমে যায় সব কিছু। তো ওনারা তখন চিন্তা করলেন যে এখানে থাকা যাবে না রে, এখন কি হবে বুঝতে পারছি না। যখন আরও কয়েকটা মসজিদে আজান হলো তখন ওরা বুঝতে পারেন যে এখন বের হওয়া যায়। এরপর ওনারা ওই ঘর থেকে বের হয়ে এক দৌড়ে ওনাদের চাচিদের যে রুমটা সেখানে গিয়ে ওঠেন, সবাইকে ডাকাডাকি শুরু করেছেন, সবাই ওঠে। তারপর সব কিছু যখন বলেন তখন লোহা পুড়িয়ে সেটা পানিতে চুবিয়ে সেই পানি ওনাদেরকে খাওয়ানো হয়। এরপর ওনাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেবকে ঘটনাটি জানালে ইমাম সাহেব ভালো করে ঝাড়ফুঁক করে দেন এবং বলে দেন যে কোনো একটা দুষ্টু পিশাচের খপ্পরে তারা পড়েছিল। কেন তারা এসেছিল এটা জানা না গেলেও এতটুকু ইমাম সাহেব বলেছিলেন, ওখানে ভালো একটা জিন ছিল যার কারণে ওই দুষ্টু পিশাচটা খুব বেশি ক্ষতি করতে পারে নাই। তবে ভালো জিনটা দুর্বল ছিল অপেক্ষাকৃত, আর ওই দুষ্টু জিনটা শক্তিশালী ছিল। তারপর আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, এটাই সবচেয়ে বড় কথা। তো হুজুর ভালো করে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এরপরে অবশ্য সমস্যা হয় নাই। আর এরপর থেকে ওই বাড়িতে ওনারা ঘুমানোর জন্য যানও নাই। আসলে কি, ওই বাসায় যেই ভদ্র মহিলা থাকতেন উনি তো আসলে অনেকটাই একাকী জীবনযাপন করতেন। ঘর বাড়িগুলো ফাঁকা পড়ে থাকতো, ওখানে লোকজন থাকার কেউ নাই। তো দেখা যায় যে এরকম ঘরগুলোতে দুষ্টু জিনেরা বা কখনো কখনো ভালো জিনেরাও এসে আশ্রয় নেয়। আর ওই বাড়িতে যদি কেউ থাকা শুরু করে বা ওই ঘরে থাকা শুরু করে তখন তাদের সাথে কিছু ঘটনা তো ঘটবেই, হয়তো বা এমন একটা কারণ হতে পারে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।